আছে, আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে আমরা একটু এরর প্রোগ্রামটাকে একটু দেখিয়ে দিই। যদি আমি এই প্রোগ্রামটাকেই ফাইল যখন সেভ করেছি, তো ফাইল সেভ এজে গিয়ে আমি ধরো এটার অন্য একটা নাম দেব, মনে করো প্র্যাকটিস 1 2, আমি অন্য একটা নাম দিলাম, আর কিছু লিখলাম না, এখানে ডট সিপিপি কিছু লিখলাম না। এখানে দেখো সেভ অ্যাজ টাইপ C/C++ ফাইলস, এটা আছে। ওকে থাকলো। যতক্ষণ তুমি C++ না লিখবা, সিপিপি না লিখবে, ততক্ষণ সে শুধুমাত্র সি হিসেবে ফাইলটাকে ধরে নেবে। আমি তখন সেভ করি। আচ্ছা, এটা তো আগে সেভ করা ছিল, এই জন্য হচ্ছে না। আমি একটু জাস্ট অন্য একটা ফাইল খুলি, দাঁড়াও। ফাইল নিউ এমটি ফাইল, এই ফাইলটাকে আমি এখন সেভ করব। সেভ ফাইল অ্যাজ এ আমি কিছু একটা লিখলাম, মনে করো স্টুডেন্ট লিখলাম, আর কিছু লিখলাম না। দেখো আমি নাম দিয়েছি স্টুডেন্ট, কিন্তু পরে আর সিপিপি টিপিপি কিছু দেয় নাই। এখন দেখো সে ডট সি হিসেবে দেখাচ্ছে এখানে, যদি একটু খেয়াল করো, এখানে ডট সি হিসেবে দেখাচ্ছে। আগেরটা কিন্তু দেখাচ্ছিল সিপিপি, এই যে প্র্যাকটিস 1 2 ডট সিপিপি, আর এখন দেখাচ্ছে স্টুডেন্ট ডট সি। আমি যদি ওই সেম প্রোগ্রামটা এখানে পেস্ট করি, আমি ওখান থেকে কপি করে রেখেছিলাম, সেম প্রোগ্রামটা পেস্ট করলাম, এখন যদি রান দিতে চাই, দেখো রান দেখাচ্ছে না। এই যে এখানে একটা রেড মার্ক আসতেছে, রেড মার্ক আসা মানে হচ্ছে এরর, তোমার এই লাইনে এরর আছে। বাট তুমি লাইন দেখে দেখবা কি লাইনে কোনো এরর নাই, তুমি হ্যাশ দিছো, ইনক্লুড লিখছো, আইওস্ট্রিং লিখছো, সব ঠিক আছে, তাহলে এররটা কোথায়? তো এররটা আসলে এই নামে, যদি নামে এরর থাকলে তখন তার নামের ওখানে এরর দেখাতে পারে না, ওরা প্রথম লাইনে এররটা দেখায়। আর যদি তুমি নাম ঠিক করে ফেলো, ঠিক আছে, এখানে তোমাকে প্রথমে দেখতে হবে তুমি নাম ঠিক মতো লিখছো কিনা, সিপিপি লিখছো কিনা। সিপিপি না লিখো তাহলে তোমাকে অবশ্যই এখানে আবার ফাইল সেভ আজে গিয়ে স্টুডেন্টের পাশে ডট দিয়ে একটা সিপিপি লিখতে হবে, তাহলে ওকে। এখন যদি তুমি রান দাও, এখন এরর দেখাবে না, এখন রান করবে। এটা একটা কেস, যেটা হচ্ছে নামকরণের ক্ষেত্রে এরর। আর একটা বিষয় হলো, তুমি ধরো এই লাইনে তুমি সেমিকলনটা দাও নাই, হয়তো তুমি ভুলে গেছো সেমিকলন দিতে। এখন যদি তুমি রান দাও, এই যে এখানে এসে দেখাচ্ছে, অর্থাৎ এখন এই লাইন আর এই লাইনে এক হয়ে গেছে। অর্থাৎ সেমিকলন না দেওয়া মানে হলো কি, তুমি যদি এই সিনটাকে যদি এখানে তুলে দাও, এটা যা যা মিন করবে, তুমি যদি এন্টার দিয়ে পরের লাইনে রাখো, একই জিনিস মিন করবে। মানে এর মাঝখানে কোনো সেপারেশন নাই, কোনো ফুল স্টপ নাই। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় কোনো ফুল স্টপ নাই এখানে। অর্থাৎ এই স্টেটমেন্ট যেটা আমরা বলি যে সেমিকলন দিয়ে একটা স্টেটমেন্টকে শেষ করি আমরা, এখানে আমি সেমিকলনটা দিতে ভুলে গেছি, তো সে এই লাইন আর এই লাইন মিলে এক লাইন ধরে নিয়েছে, এবং ওই লাইনে সে এরর দেখাচ্ছে, এই যে রেড রেড মার্ক দিয়ে এরর দেখাচ্ছে। তো তখন তোমাকে বুঝতে হবে আসলে এই লাইনে কোথায় ভুল করছে, বুঝতে হবে। তুমি এখানে খুঁজে দেখো যে না, এখানেই তোমার ভুলটাকে আইডেন্টিফাই করতে পারো, সেমিকলন দিয়ে দিলে তখন দেখবে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট তুমি যদি এই দুটো লাইনকে একসাথে লেখো, তাতে কোনো সমস্যা নাই। তুমি সেমিকলন দেওয়া মানে হচ্ছে দুটো লাইন সেপারেট হয়ে গেছে, বাট তুমি লিখছো হয়তো এক লাইনে ঢালাও লিখে গেছো, কিন্তু তুমি ঠিক মতো লিখছো, সেপারেট সেপারেট করে সেমিকলন দিয়ে দিয়ে লিখছো, তাতেও প্রোগ্রামের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো অ্যাজ ইট ইজ আসবে, আমি যা লিখেছিলাম সেরকমই আসবে। দেখো 36 থেকে 32 মাইনাস করলে রেজাল্ট ইকুয়াল টু 4। এই আর আমাদের লেখার সুবিধার্থে আমরা আসলে এভাবে লিখি, প্রত্যেকটা সেপারেট করে লিখলে আমাদের দেখতে সুবিধা হয়। অনুরূপভাবে তুমি এখানে গুণ ভাগ যা খুশি করতে পারো। একজন প্রশ্ন করেছিল যে ইন্টিজার নাম্বার আমরা কতদূর পর্যন্ত ইউজ করতে পারি, এটা যতটুকু আমার মনে পড়ে আমি একটু দেখতে হবে তারপরেও কনফার্ম হওয়ার জন্য। সম্ভবত 10⁸ ডিজিট পর্যন্ত ইন্টিজার নাম্বার আমরা এখানে ইনপুট দিতে পারবো। এর চেয়ে বেশি গেলে তখন সমস্যা, তখন আমাদেরকে ডাবল ডাবল ইউজ করতে হবে, ডাবল টাইপের আমাদেরকে ডাটা ইউজ করতে হবে। ইন্টিজারটার লিমিট সম্ভবত 10⁸। ওকে, তাহলে আমরা মনে হয় এটা প্রোগ্রামের বিষয়টা আপাতত ক্লোজ করে ফেলি। তোমরা নিজেরা একটু এখানে গুণ ভাগ দিয়ে দেখো, ইনটু ইনটু দিয়ে দেখো, ইনটু দিলে কত হয় জাস্ট দেখায় দিই। ইনটু দিলে কত হচ্ছে, ফার্স্ট নাম্বার আমরা দিলাম মনে করো 5, পরেরটা দিলাম আমরা 4, তার মানে রেজাল্ট হচ্ছে 20। ঠিক আছে, এরকম ভাগ দিলে ভাগের যেটা সমস্যাটা হবে, আমরা এখানে ইন্টিজার নাম্বার দিচ্ছি, সো সে শুধু ইন্টিজার পার্ট পর্যন্ত নেবে। রেজাল্ট যদি কখনো দশমিকের পরে কিছু আসে, সেটাকে সেখানে দেখাবে না, কেননা আমরা এই ভ্যারিয়েবল গুলোকে সবগুলোকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছি। দেখো যদি আমি 9কে 3 দিয়ে ভাগ করি, এখন অ্যান্সারটা কোনো সমস্যা নেই, রেজাল্ট 3। ওকে, কিন্তু যদি আমরা 10কে 3 দিয়ে ভাগ করি, তখন অবশ্যই 3.33 আসার কথা, বাট এখানেও শুধু 3 আসবে, কেননা আমরা দেখো রেজাল্ট 3 দেখাচ্ছে। কেন? কারণ আমি ওই ফ্লোট সংখ্যা হিসেবে ডিক্লেয়ার করে নেই, এটাকে শুধু ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছে। এজন্য ইন্টিজার পার্টটাকে সে শুধু রাখবে, দশমিকের পরের পার্টটাকে সেখানে শো করবে না, এটা। কিন্তু যদি আমি এখানে জাস্ট আমি তোমাকে একটু দেখানোর জন্য দেখাই, ফ্লোট নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু যদি আমি ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করি, ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার না করে সবগুলোকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করি, এখন তোমাকে দেখাবে এক্সাক্ট রেজাল্টটা দেখাবে। যদি আমরা ভাগ করি, 10কে 3 দিয়ে ভাগ করি, তখন দেখো 3.333 দেখাচ্ছে। এই ওই জন্য আমরা মনে হয় আপাতত প্রোগ্রাম হিসাবে একদম ফার্স্ট প্রোগ্রাম হিসেবে আমরা এতটুকু শেষ করতে পারি। যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক যে ফাংশনটা দেখালাম, তোমরা এতটুকু একটু প্র্যাকটিস করো। যদি এর থেকে অনলাইনে অনেক ম্যাটেরিয়াল আছে, আমি দেবো তোমাদেরকে আস্তে আস্তে, যেহেতু ক্লাস কেবল শুরু,
আমরা আস্তে আস্তে দেবো। তারপর অনলাইনে যদি চেক করার দরকার থাকে একটু চেক করে নিতে পারো, দেখে নিতে পারো আরো কোনো অ্যাডভান্স কোনো কিছু। আপাতত একদম বেসিক ফাংশন, কারণ স্টুডেন্ট সবাই একরকম না, আর সবার ক্যালিবার একরকম না, আবার সবার এখন ফ্যাসিলিটিও একরকমের নাই। অনেকে শুধু মোবাইল দিয়ে কাজ করবে হয়তো। তো মোবাইল অ্যাপটা একটু দেখো, আমি আসলে দেখতে পারি নাই, ব্যস্ত থাকার কারণে। মোবাইল অ্যাপটা আছে কিনা, তো যেহেতু একজন স্টুডেন্ট বললো যে আছে মোবাইল অ্যাপ, আসলে এটা মানে খুব রিসেন্ট ডেভেলপ করছে, আগে ছিল না। তো মোবাইল অ্যাপ যদি থাকে তাহলে নামিয়ে মোবাইল অ্যাপ দিয়ে তুমি কাজ করতে পারো আর কি। ও যেহেতু শেয়ার দিয়ে দিয়েছে, ওটা একটু দেখে নিও। তোমাদের এই মেসেঞ্জার গ্রুপ টুপে যদি থাকে তুমি একটু শেয়ার দিয়ে দিও যে পাইছো। তো এটা থেকে একটু দেখে নিও। আর বাদ বাকি সবাই মোটামুটি এতটুকু একটু প্র্যাকটিস করো, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন নাম টাম চেঞ্জ করে দিয়ে কিভাবে কি করা যায়, সি আউট সি ইন, এগুলোর ব্যবহারটা একটু বেসিক তুমি ফাংশন হিসেবে শেখো। এটা মনে হয় ভালো হয় আর কি। আপাতত আমরা আপাতত প্রোগ্রামটা ক্লোজ করে দেই। আমরা ওই কন্ডিশনস এন্ড লুপস, এই শীটটা তোমাদের আগে আপলোড করা ছিল। রিলেশনাল অপারেটরস আমরা আগের দিন দেখাইছিলাম, ঠিক আছে? তো এই পর্যন্ত দেখানো ছিল, এই যে এই পেজ পর্যন্ত আমি আগের দিন দেখাইছিলাম। এইটুকু তো দেখানো হয়ে গেছে। আমরা একটু পরের পেজে আসি। এটা ইফ স্টেটমেন্ট, আমরা বলছিলাম কন্ডিশন। এই শীটটার নামই হচ্ছে কন্ডিশনস এন্ড লুপস। তো কন্ডিশন, এই কন্ডিশন মানে হচ্ছে, কন্ডিশন মানেই হচ্ছে যে যদি, শর্ত, শর্ত সাপেক্ষে যদি। তো যদিতে যদি শব্দের ক্ষেত্রে আমাদের ইফ ইফ এই শব্দটা ইউজ করা হয় নরমালি। এখানে দেখো যে টেস্ট ফর এ কন্ডিশন সাচ এজ whether two variables are equal and the branch of different parts of code depending on the result, অর্থাৎ দুইটা কন্ডিশনের মধ্যে তুমি যদি করতে চাও তাহলে তোমাকে ইফ লিখতে হবে। ইফ এক্সপ্রেশন তারপরে স্টেটমেন্ট, অর্থাৎ আগে শর্ত দিতে হবে তারপরে স্টেটমেন্ট লিখতে হবে। যেমন আমরা যদি লিখি এখানে ফর এক্সাম্পল যে আচ্ছা আমি ওয়ার্ড ফাইলে লিখে দেখাই। অর্থাৎ আমরা যদি এখানে লিখতে চাই যে যদি কোনো একজনের বয়স 60 বছরের উপরে হয় তাহলে তাকে আমরা বৃদ্ধ বলবো, ওল্ড। জাস্ট এতটুকু যদি আমরা বলতে চাই তাহলে এই এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখাই এখান থেকে। ফর্মটা বড় করে নেই। ধরো এখান থেকে যদি আমি দেখাই, ইফ আমি বললাম ইফ এজ ইজ গ্রেটার দেন 60, এজ বয়স, বয়স যদি গ্রেটার দেন 60 হয় তাহলে আমরা সি আউটে যে লিখবো, অর্থাৎ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে লিখতেছি, সি আউটে যে লিখবো যে আচ্ছা এখানে কোটেশন সাইনটা এরকম আসছে, সমস্যা নাই, যে দ্য পারসন ইজ ওল্ড, বৃদ্ধ। জাস্ট এতটুকু লিখবো। এখানে লিখে আমরা এখানে আমরা এন্ডেল দিয়ে দেবো আর কি, মনে করে এন্ডেল দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে? অর্থাৎ ইফ এজ ইজ গ্রেটার দ্যান 60, আমরা একটা শর্ত দিচ্ছি এখানে। একটা শর্ত বলতে শুধুমাত্র একটা, যে 60 বছরের উপরে হলে তাকে ওল্ড বলবে আর কি, আর যদি না হয় তাহলে কিছু বলবে না। অর্থাৎ এখানে দুইটা দুইটা জিনিস আর কি। তুমি একটা সেপারেটিং বা একটা কি বলে মার্জিনকে ঠিক করে দিচ্ছ। এই মার্জিনের এই পাশে থাকলে ওল্ড, ওই পাশে থাকলে কিছুই না, কারণ আমরা বাকি কিছু লিখি নাই যে যদি 60-এর উপরে না হয় তাহলে কি হবে, এটা আমরা লিখি নাই। সো যদি এইভাবে লিখি তো শুধুমাত্র 60-এর উপরের বয়স এন্ট্রি দেওয়ার এটাকে ওল্ড দেখাবে, আর যদি 60-এর নিচে কোনো বয়স এন্ট্রি দেয় কেউ তাহলে কিছুই দেখাবে না। তো এইটা হচ্ছে আমার একটা বিষয়। আর একটা হলো এই ইফের, ইফের সাথে আর একটা জিনিস যেটা হয় যে ইফের সাথে করসপন্ডিং আর একটা পেয়ার হিসেবে যে একটা শব্দ থাকে সেটা হচ্ছে এলস। এখান থেকে দেখাই, দেখো এটাকে আমরা ইফ এলস বলি আর কি অনেক সময়, ইফ এবং এলস, ঠিক আছে? ইফ এবং এলস যদি এই দুটাকে আমরা একসাথে লিখতে চাই তাহলে কেমন হয়? যেমন আমরা বললাম যে ইফ, মনে করো তুমি একটা কালার কোড দিবা, কালার কোড, কালার কোড, আচ্ছা ছোট হাতে লিখি কোড। মনে করো কালার কোডের ক্ষেত্রে ব্যান্ড আছে বিভিন্ন, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি যে একটা মনে করো রেড লাল, আর একটা হচ্ছে হোয়াইট সাদা। মনে করো তোমার কালারের ব্যান্ড আছে হচ্ছে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। 5-এর উপরে গেলে সেগুলো হয়ে যাবে মনে করো লাল, আর 5 থেকে 5-এর নিচ পর্যন্ত হয়ে যাবে এগুলো সাদা মনে করো। তাহলে কোড আমি যদি বলি কোড ইজ গ্রেটার দ্যান 5, ইফ যদি কোডটা গ্রেটার দ্যান 5 হয় তাহলে আমরা এখানে সি আউটে লিখবো, মনে করো সি আউটে লিখবো যে দ্য কালার ইজ
রেড, বাস এখানে শেষ। সেমিকোলন এখানেও দিতে পারি আমরা, এন্ডে লিখতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি না হয়, না হলে তখন কি লিখতে হবে? এলস। এলস এলস এর পরে কোনো কন্ডিশন লেখার দরকার নেই, কারণ ওইটা না হলেই এইটা, অর্থাৎ আমার কন্ডিশন মাত্র দুইটা, হয় লাল অথবা সাদা। তার মানে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, 5 এর উপরে কোনো সংখ্যা যদি সে পায়, তাহলে অবশ্যই তার জন্য এই কালারটাকে রেড হিসেবে সে শো করবে। আর যদি না হয়, এলস। এলস মানে হচ্ছে ওই কন্ডিশনটা যদি সত্য না হয়, ট্রু না হয়, তাহলে যে কোনো মানের জন্য, অর্থাৎ ওই 5 এর উপরে হলে একরকম, আর এর বাদ বাকি যে কোনো মানের জন্য সে এটাকে দেখাবে হলো সাদা, হোয়াইট। তখন সে দেখাবে হচ্ছে দা কালার ইজ হোয়াইট। ওকে, তাহলে এ পর্যন্ত এসে এখানে শেষ হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র দুইটা কন্ডিশন, যেটা হয় এটা অথবা ওইটা, দেয়ালের এই পাশ অথবা ওই পাশ, অনলি টু সিঙ্গেল কন্ডিশন, যেটা একটা আরেকটার সাথে রিলেটেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, এটা হলে ওইটা হবে না, ওইটা যদি হয় তাহলে এটা হবে না, এরকম আর কি বিষয়টা। তখন এইভাবে আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করি বা সেপারেট করি। তো যদি মাল্টিপল কন্ডিশন চলে আসে, দুইয়ের অধিক কন্ডিশন চলে আসে, তখন যে কাজটা করতে পারি আমরা, মাল্টিপল কন্ডিশন যখন চলে আসবে, তখন এর সাথে আমাকে আরো একটা জিনিস যোগ করতে হবে, সেটাকে বলা হয় এলস ইফ। এলস ইফ একসাথে, অর্থাৎ ইফ, শুধু ইফ একসাথে একটা, শুধু এলস একটা, আর এলস ইফ একসাথে একটা। এলস ইফ লেখার ক্ষেত্রে একসাথে লাগিয়ে লেখে না, এরকম লাগিয়ে লেখে না, স্পেস দিয়েই লেখে, বাট এইভাবে লেখে, এলস একটা স্পেস তারপরে ইফ। এলস ইফ দিয়ে মাল্টিপল কন্ডিশনগুলোকে আমরা এখানে ইনকর্পোরেট করতে পারি। যেমন আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করার সময়, জিপিএ ক্যালকুলেশনের সময়, তখন কি হয় যে 80 পাইলে বা 80-র উপরে পাইলে এ প্লাস, আবার 70 থেকে 80 হলে এ, বা আমাদের ইউনিভার্সিটিতে যেমন 75 থেকে 79 হলে এ, 70 থেকে 74 পর্যন্ত হলে এ মাইনাস, এরকম মাল্টিপল কন্ডিশন আছে, একদম 40 পর্যন্ত আসবে আস্তে আস্তে, 5 করে ডিফারেন্স নিয়ে এ প্লাস এ, এ মাইনাস, বি প্লাস বি, বি মাইনাস সি, সি প্লাস সি, ডি, তারপরে এফ, এরকম অনেকগুলো কন্ডিশন, এখানে 7-8টা কন্ডিশন। যখন মাল্টিপল কন্ডিশন আসবে তখন আমাকে এলস ইফটা ইউজ করতে হবে। আমি এটার একটা এক্সাম্পল দেখিয়ে শেষ করবো আজকে। এই ওল্ড এর এক্সাম্পলটাই দেখাই, এটা ইয়ে করে দেয়, এই প্রথমটাই দেখায়। দেখো, আমরা একটা একটা কন্ডিশন লিখেছি, ইফ এজ ইজ গ্রেটার দ্যান 60। আমি একটু আরেকটু বড় করে দেই। ইফ এজ ইজ গ্রেটার দ্যান 60, সি আউট লিখবো আমি, দ্য পারসন ইজ ওল্ড। এখন আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে চাইল্ড হতে পারে, শিশু, আরেকটা হতে পারে ইয়াং ম্যান, ইয়াং শুধু ইয়াং মনে করো, যুবক, আরেকটা হচ্ছে ওল্ড। তো 60 এর বেশি এজ হলে সে অটোমেটিক্যালি ওল্ড হবে, আর 60 এর কম কিন্তু 18 বা 18 এর বেশি, তখন এটার জন্য আমরা এটাকে ইয়াং হিসাবে ট্রিট করবো। মনে করো 59 বছর পর্যন্ত মানুষ ইয়াং, ধরে না আর কি। তো 3টা কন্ডিশন আমরা এখানে এলসিফ দিয়ে লিখবো। এলসিফ লিখে আমরা লিখতে পারি এজ ইজ গ্রেটার দ্যান 17, মনে করো 17, যেহেতু ইন্টিজার নাম্বার যদি আমরা দিয়ে কাজ করি, যেহেতু আমরা এখন পর্যন্ত ইন্টিজার সংখ্যায় শিখছি, তো 17-র পরের সংখ্যাটা 18 ইন্টিজার হিসাবে, এই জন্য আমরা 18 বছর হয়ে গেলে তখন আমরা অ্যাডাল্ট বলি বা ইয়াং ম্যান বলি আর কি। তো 17-র চেয়ে বেশি হলেই, এজ যখন 17-র চেয়ে বেশি হবে মানে 18, তো তখন তাকে আমরা ইয়াং ইয়াং হিসাবে বলতে পারি। তখন আমি লিখতে পারি সি আউট the person is young. ওকে, আচ্ছা এখানে এন্ডেল আর না লিখলাম, আচ্ছা এন্ডেল না লিখে দেই, একভাবে থাকুক। আচ্ছা, দুইটা কন্ডিশন গেল, একটা 60-এর উপরে গেলে সে ওল্ড, আর এলস ইফ কন্ডিশন লিখছি। এই এলস ইফ কন্ডিশন লেখা মানে হচ্ছে কি, যে আগের যে ইফ কন্ডিশন এইটাকে ভ্যানিশ করবে হচ্ছে এই এলস দ্বারা, ওইটা যদি না হয় তাহলে এইটা, ওই ইফটা যদি স্যাটিসফাই না করে সেজন্য এখানে এলস লিখছি। কিন্তু এই এলস এর মধ্যে এসে আমি আবার একটা ইফ দিচ্ছি, যে না ঠিক আছে ওইটা না, কিন্তু তারপরে যদি আবার এইটা হয়, অর্থাৎ ওইটা না বলতে যেটা বোঝাবে যে 60-এর বেশি হলে একরকম, আর অন্যটা হলে 60-এর কম হলে একরকম। দুটা কন্ডিশন ছিল আগে, বাট এখন আমরা তৃতীয় কন্ডিশন নিয়ে আসতেছি, যে 60-এর বেশি না ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার 17-এর বেশি যদি হয়, অর্থাৎ ওই ওই ইফটাকে নালিফাই করতেছে এই এলস, আর এই এলস এর যে রেঞ্জ আসতেছে, অর্থাৎ 60-এর নিচের যে রেঞ্জটা থাকলো, এর মধ্যে এসে আমি আবার নতুন একটা শর্ত লাগাই দিলাম, যে ইফ এখন এজটা যদি 17-এর বেশি হয়, অর্থাৎ 60-এর বেশি না কিন্তু 60-এর কম বাট 17-এর বেশি যদি হয়, অর্থাৎ 59 থেকে 18 পর্যন্ত এদিকে, বা এদিক থেকে যদি চিন্তা করি 18 থেকে 59 পর্যন্ত যদি হয়, এই রেঞ্জের মধ্যে থাকলে তখন এটাকে বলবো আমরা পার্সন ইজ ইয়াং। অর্থাৎ এই এলস ইফ দ্বারা আসলে সেটা রেঞ্জ বোঝাচ্ছে, 60-এর কম কিন্তু 17-এর বেশি, এই রেঞ্জটা আর কি। দুইটা কন্ডিশন গেল। থার্ড মানে এসে আমাদের আর কোনো কন্ডিশন নাই, এখন হচ্ছে এলস, লাস্ট কন্ডিশন। যদি 17-এর নিচে হয় বয়স, তাহলে সে হবে শিশু। এখন আর কিছু লেখার দরকার নেই, এখন শুধু এলস।
এলস লিখে আমি লিখতে পারবো সি আউট দ্য পারসন ইজ চাইল্ড, শিশু। অর্থাৎ বয়স যদি 0 থেকে শুরু হয়, কেউ যদি নেগেটিভ কোনো বয়স এন্ট্রি দেয় তাও সে তাকে চাইল্ড দেখাবে, যেহেতু আমরা এখানে নাম্বারের কোনো স্পেসিফিক লিমিট বলে দেই নাই। তো লিমিট টিমিটের কথা আমরা পরে আলোচনা করবো, আপাতত তুমি স্বাভাবিক সেন্সে চিন্তা করো। সে 100-150 যত এন্ট্রি দিক তাকে সে ওল্ড দেখাবে। সে 59 থেকে 18-র মধ্যে যে কোনো সংখ্যা ইনপুট দিবে তাকে সে ইয়াং দেখাবে। আর 17 থেকে শুরু করে নিচের দিকে যত সংখ্যা ইনপুট দিবে, সে 0 থেকে 17 পর্যন্ত যা ইনপুট দিবে এটার জন্য সে চাইল্ড দেখাবে। 3টা কন্ডিশন আমরা এখানে লিখছি। একটা 60-এর বেশি হলে ওল্ড, 60-এর বেশি না কিন্তু 17-র বেশি, অর্থাৎ 18 থেকে 59, এইটার জন্য দেখাবে ইয়াং। আর এলস, ওই দুইটা কন্ডিশন কোনটাই যদি স্যাটিসফাই না করে তখন আসবে হচ্ছে এলস। 60-এরও বেশি না, আবার 18 থেকে 59ও না, তাহলে কি এলস, লাস্টেরটা, লাস্ট কন্ডিশন হচ্ছে দ্য পারসন ইজ চাইল্ড। তো এখন যদি কেউ 5 অথবা 7, 10, 12 এভাবে এন্ট্রি দেয় তো সে চাইল্ড দেখাবে। কেউ যদি 33, 32 বা 24 এগুলো এন্ট্রি দেয়, 18 বা 59, তখন তার জন্য ইয়াং দেখাবে। আর 60 অথবা মানে 60 পর্যন্ত আর কি, এখানে যেহেতু আমরা 60-এর বেশি হিসেবে লিখছি, আমরা যদি এখানে 59 লিখে দিতাম তাহলে হতো হ্যাঁ যে 59-এর বেশি হলেই সে ওল্ড, অর্থাৎ 59-এর বেশি মানে হচ্ছে পরের সংখ্যাটাই 60, যেহেতু আমরা ইন্টিজার হিসেবে লিখতেছি। তো 60 হয়ে গেলে সে তাকে আমরা ওল্ড ধরতেছি, 59 পর্যন্ত আর তাকে আমরা ইয়াং হিসেবে রাখতেছি। 59-এর বেশি কোনো সংখ্যা ইনপুট দিলে সে ওল্ড হয়ে যাবে আর কি। আমি যেভাবে ক্লাসিফাই করি সেভাবে হবে। অনুরূপভাবে তোমাদের জিপিএ ক্যালকুলেশনের যে প্রোগ্রামটা, একটা নির্দিষ্ট সাবজেক্টের গ্রেড পয়েন্ট হিসাব করার জন্য যে প্রোগ্রামটা, ওইখানেও আমরা ইচ্ছা করলে এইভাবেই এলসিফ দিয়ে লিখতে পারি। প্রথমটা শুরু হবে ইফ দিয়ে, শেষেরটা শেষ হবে এলস দিয়ে। মাঝখানে যতগুলো স্টেপ থাকবে সবগুলোর জন্য এলসিএফ ইউজ করতে হবে। আমাদের এখানে মাঝখানে একটা স্টেপই ছিল, যেহেতু 3টা কন্ডিশন, তো প্রথমে একটা, শেষে একটা, মাঝখানে একটা ছিল। আর যখন আমি জিপিএ বা গ্রেড পয়েন্ট হিসাব করবো তখন 7-8টা কন্ডিশন থাকবে, এ প্লাস থেকে শুরু করে নিয়ে ফেল পর্যন্ত। তাহলে এ প্লাসকে আমি ইফ দিয়ে শুরু করলাম, ফেলকে এস দিয়ে শেষ করলাম, মাঝখানে এ, এ মাইনাস বি, বি মাইনাস যা আছে সবগুলোকে আমি এলসিএফ, অর্থাৎ প্রত্যেকটা লাইনের জন্য আমাকে আলাদা করে এলসিএফ ইউজ করতে হবে এবং একটা করে রেঞ্জ ইউজ করতে হবে। 70-এর বেশি বা 74-এর কম, 75-এর কম, 65, এইভাবে তোমাকে দিতে হবে। আমরা এটা পরের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ইফ এলস এর ব্যবহার আর কি, আমরা যেটা এখান থেকে দেখাচ্ছিলাম। ইফ দেওয়ার পরে এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন মানে হচ্ছে কন্ডিশনটা, এই যে কন্ডিশন ইফের পরে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে, আর তারপরে দিতে হবে স্টেটমেন্ট। এই যে সি আউট লিখে যেটা লিখছি এটাকে বলা হয় স্টেটমেন্ট। এখানে যেটা লিখছি সিঙ্গেল স্টেটমেন্ট, আমরা ওখানে মাল্টিপল ইউজ করছি, এই জন্য অনেকগুলো দেখাইছি, অনেকগুলো স্টেটমেন্ট এবং অনেকগুলো কন্ডিশন, 2-3টা। তো এইভাবে করে এই জিনিসগুলো এখানে লেখা আছে, একটু দেখে নিও। আমাদের সময় আজকে শেষ। তো এখানে যেমন ইফ বিগ নাম্বার ইজ গ্রেটার দ্যান আ স্মল নাম্বার, সুতরাং বিগ নাম্বার ইকুয়াল টু স্মল নাম্বার, এরকম একটা কন্ডিশন লেখা আছে। তারপরে সে বিগ নাম্বার এবং স্মল নাম্বারকে সমান সমান করবে আর কি, এরকম একটা কন্ডিশন বলা আছে আর কি। এখন দেখো, ইফ এক্সপ্রেশন দেওয়ার পরে আমাদের একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, একটা কন্ডিশনের আন্ডারে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। থাকলে আমরা প্রত্যেকটা স্টেটমেন্টকে আলাদা আলাদা করে দিতে পারবো একটা সেমিকোলন দিয়ে, এই যে সেমিকোলন, সেমিকোলন। হ্যাঁ, এটাকে আর একটু বড় করা যায়, মানে 200% দিলাম। আচ্ছা দেখো, এই যে এখানে সেমিকোলন দিয়ে সেপারেট করা আছে। যদি একই কন্ডিশনের আন্ডারে একাধিক স্টেটমেন্ট আমাকে লিখতে হয়, রেজাল্ট লিখতে, তাহলে আমি কিভাবে এই কাজগুলো করতে পারি আর কি। আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটু দেখে নিও। এবার বলা আছে এলস, আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। যেমন ইফ এক্সপ্রেশন, স্টেটমেন্ট, আবার এলস স্টেটমেন্ট, নেক্সট স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের দুইটাই শুধু কন্ডিশন থাকে। একটা ইফ দিয়ে আমি প্রকাশ করব, এটার আন্ডারে একটা স্টেটমেন্ট লিখবো, যদি এটা না হয় তাহলে এলস লিখবো, এলস লিখে আর একটা স্টেটমেন্ট লিখবো। তো যে কোনো একটা ফুলফিল করবে সে, এরপরে পরবর্তী স্টেটমেন্ট যদি থাকে সেখানে চলে যাবে আর কি। এই ইফ মাল্টিপল স্টেটমেন্ট যদি থাকে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে এইভাবে। এই যেমন ইফ এক্সপ্রেশনের পরে স্টেটমেন্ট 1 এরকম, আবার এলস এর পরে স্টেটমেন্ট 2, বিভিন্ন ভাবে আসতে পারে আর কি এই জিনিসগুলো। তো এইখানে একটু এইভাবে লেখা আছে, তুমি একটু জাস্ট এখান থেকে দেখে নাও। আমি ওই এক্সাম্পলটা যেখানে আলোচনা করলাম ওইটা দেখলেই তোমার জন্য ক্লিয়ার হবে আর কি। আরো নেক্সট আমাদের টপিক হচ্ছে লুপিং বা আইটারেশন, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। লুপ, হ্যাঁ, এটাকে সংক্ষেপে লুপ বলি আমরা, লুপ, এল ডাবল ওপি, লুপ মানে ফাঁস, বারবার একই কাজ করতে হয় আর কি এখানে। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে পর্যন্ত আমরা ইফ এলস বা এলস ইফ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো এটাই আপাতত তোমাদের টাস্ক থাকলো, যে এখানে ওই লুপের আগ পর্যন্ত, লুপিং বা আইটারেশনের আগ পর্যন্ত যতটুকু আছে থিওরি শিট থেকে এতটুকু দেখবা, আর প্র্যাকটিক্যালি যতটুকু ডেমনস্ট্রেট করার এখান থেকে দেখালাম, এটাকে তুমি একটু দেখে নিবে আর কি। ভিডিওটা দেখলে তোমার ক্লিয়ার হবে জিনিসটা, এটা আর মনে হয় দরকার নেই, ওখানে দেখে নিও আর কি, তাই হবে। আমরা মনে হয় স্টপ করে দেই। আচ্ছা, আর রেকর্ডিংটা